আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। হাম আক্রান্ত হয়ে গেল মাসেই মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় এই রোগ ছড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ছাড়াও বিভিন্ন জেলায় এখন মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। গত ১০ দিনের ব্যবধানে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়ায় ও ১ শিশুর মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে মারা গেছে ৫ শিশু। হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। গত এক সপ্তাহে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকে ৩৫টি এবং বিভিন্ন উপজেলা থেকে ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নগরের ৬ জন এবং জেলার ২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নগরের একজন শিশুর শরীরে রুবেলাও পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে হামের লক্ষণ নিয়ে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স ১৫ মাসের নিচে। হামের টিকা দেয় তো, হামের টিকা তো ছিল না, দিবে কোথেকে? হামের টিকা দেয় নাই, আপনার টিকা পাইছে ৮ তারিখ, ২৮ তারিখে আমরা এখানে ছিলাম। সর্দি কাশি এখন রয়ে গেছে, চিকিৎসা চলতেছে মোটামুটি, বা এখন পর্যন্ত ভালো আছে। ৭৫ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এ পরিচালক। আতঙ্কিত হওয়ার কিছু নাই, যদি ওই কমপ্লিকেশন যদি না হয়, মিজেলসের কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া, যদি সাথে ডায়রিয়া থাকে, এনকেফেলাইটিস হয়। এনকেফেলাইটিস হচ্ছে ৩টার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে এখন হাম রোগীর চাপ চরমে। কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডকে অস্থায়ী আইসোলেশন ইউনিট করা হলেও সেখানেও নেই পর্যাপ্ত জায়গা। প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী অতিরিক্ত চাপ, রোগীর কারণে কি হয়, ভালোভাবে নার্সের পায় না, সেবা পায় না। যারা ভ্যাকসিন পায়নি তাদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। স্বাস্থ্য সবাই মিলে হচ্ছে কার্যক্রম চালাচ্ছে, ইনশাল্লাহ এটা দ্রুততার সাথেই হচ্ছে কন্ট্রোলে আসবে চলে। সরকারি হিসেব অনুযায়ী সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৯ জন রোগী। ২২ জনের ভিতরে ৩ জনের অবস্থা একটু আশঙ্কাজনক। তাদের একজনের হৃদযন্ত্রের সমস্যা আছে, আরেকজনের কিডনিজনিত সমস্যা আছে এবং আরেকজনের একটু শ্বাসকষ্ট বেশি এবং তাদের চিকিৎসা চলমান। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, টিকার ঘাটতি, ব্যবস্থাপনায় ভাঙন, হামের দাপট আর সরকারের অবহেলায় সংকটের মুখে পড়েছে জনস্বাস্থ্য। লিওন আজাদ, আরটিভি। হাম সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহে আছেন সহকর্মী মোজাম্মেল খোকন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। খোকন, ময়মনসিংহের শিশুর হাম সংক্রমণের বিষয়টি আমাদের বিস্তারিত জানাবেন। সেই সাথে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন এ বিষয়ে জানাবেন। সাদিয়া, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি রয়েছে তার সম্মুখভাগে। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে প্রতিদিন এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের সংক্রমণ নিয়ে কিন্তু এই হাসপাতালে শিশুদের কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ বিভাগের বিশেষ করে 4টি জেলার রুগীরা আসছেন। এছাড়াও ঢাকা থেকেও অনেকে এখানে ভর্তি হচ্ছেন, যে কারণে রোগীর যে চাপ, সেখানে কিন্তু হাসপাতালের যে চিকিৎসকরা তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। অর্থাৎ আসন সংখ্যাও খুবই সংকট মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা যেটি জেনেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ হামের জন্য একটি হাম কর্নার স্থাপন করেছে। এছাড়া আমরা যে বিষয়টি এখানে সবচেয়ে বড় ভয়ের বিষয়, সেটি হচ্ছে যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ হাসপাতালে যে অক্সিজেন এবং এখানে যে হামের জন্য যে অক্সিজেন, পাশাপাশি যে এখানে তাদের জন্য যে চিকিৎসার যে বিশেষ সুবিধাটি অর্থাৎ আইসিইউ, সেই জায়গাটি কিন্তু এখানে নেই। অর্থাৎ 1 থেকে
18 বছর বয়সী যে লোকজন রয়েছেন অর্থাৎ রোগী রয়েছেন তাদের জন্য এই চিকিৎসা সেবাটি এখানে নেই। তাদের জরুরি ভিত্তিতে তাদের চিকিৎসা তাদের রোগ শনাক্ত হলে তাদেরকে ঢাকায় প্রেরণ করতে হচ্ছে। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের যে রোগীর সংখ্যা সেটা বাড়ার সাথে সাথে চিকিৎসার কিন্তু ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া আপনাকে একটি বিষয় বলি যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীর সংখ্যা সেই সংখ্যায় আমরা গত 24 ঘন্টায় এখানে 21 জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় এখান থেকে 80 জন শিশু কিন্তু এখান থেকে তারা ছুটি নিয়ে কিন্তু বাড়িতে গিয়েছেন। এছাড়া প্রতিদিনই কিন্তু হামের রোগীর সংখ্যা এখানে বাড়ছে। এর পাশাপাশি কিন্তু চিকিৎসকরা বলছেন যে হামের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং তারা বলছেন যে ভয়ের কিছু নেই এমনটি বলছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম নিয়ে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আছে পর্যাপ্ত মজুতও। তারপরও রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের কৃত্রিম সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তেলের সংকট যদি একবারে তেলের সংকট হলে তো তেলে পাওয়া যেত না। আমার প্রয়োজনের তাগিদে যতটুকু চালানো দরকার অতটুকুর জন্য তেল নিতে আসছি। রাত 11টায় রেলগেটের থেকে গাড়ির লাইনে দাঁড়াইছি, সারা রাত প্রস্রাব করার জায়গা নাই, বাথরুমের জায়গা নেই, আমরা ভয়ে পানিটা পর্যন্ত খাচ্ছি না, কিন্তু তেল পাবো কিনা এখনো এই চিন্তায় আছি। নর্মাল সময় যে পরিমাণ আমাদের চাহিদা ছিল বা এসো সেই পরিমাণ এখনো চাপ পাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে কি আগে হয়তো যে মোটরসাইকেল 150, 200, 300 টাকা তেল নিত, কিন্তু এখন যাই দেখেন কোনো লোক ট্যাঙ্কি ফুল ছাড়া বলে কেন, সবাই ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি। এদিকে কুড়িগ্রামে চাহিদার চেয়ে তেল সরবরাহ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন খালি হাতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছে না বাগেরহাটের মানুষ। বরগুনার পাথরঘাটায় তেলের সংকটে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 9,100 লিটার ডিজেল সহ আটক এক ব্যক্তিকে 2 মাসের কারাদণ্ড ও নগদ 6,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 4টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে ঝিনাইদহে। 5,000 লিটার তেল সহ একজনকে আটক করা হয়েছে মেহেরপুরে। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, জেলায় চাহিদা মতো যানবাহন চালক ও কৃষকরা জ্বালানি তেল পাচ্ছেন কিনা জানাবেন, সেই সাথে তারা কি বলছেন? জি সাদিয়া, গতকাল সরকার জ্বালানি তেলের যে নতুন মূল্য নির্ধারণ করেছেন তারপর থেকেই টাঙ্গাইলের চিত্র কিন্তু অনেকটাই পাল্টে যেতে শুরু করেছে। আমি সকাল থেকেই বিভিন্ন পাম্প, তেলের যে পাম্প রয়েছে সে পাম্প ঘুরে যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রতিটি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তারপরে যে অন্যান্য বাস, ট্রাক সহ যে সমস্ত যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে এমনটি কিন্তু আমি দেখেছি। তবে ভিন্ন একটি দেখা গেছে মোটর সাইকেলের ক্ষেত্রে প্রত্যেকটি পাম্পেই কিন্তু দীর্ঘ সারি কিন্তু দেখা গেছে টাঙ্গাইলের যতগুলো পাম্প রয়েছে তাহলে প্রত্যেকটি পাম্পে কিন্তু একই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয়, আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি যে মোটর সাইকেল যারা চালক রয়েছেন তারা কিন্তু বারবারই তেল নিচ্ছেন এবং তাদের যে চাহিদা যতটুকু থাকা কথা তার চেয়ে বেশি তেল কিন্তু তারা অনেকেই বাড়িতে, যদিও তেলের দাম বাড়ে এমন আশঙ্কা নিয়ে কিন্তু তারা বাড়িতে তেল কিন্তু মজুদ রেখেছিলেন, তবে রাখছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বিভিন্ন সময়ে ট্যাগ অফিসার নিয়োগ করেছেন বিভিন্ন পাম্পে এবং তারা অভিযান চালাচ্ছেন। ভোক্তা অধিকারের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এই পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে প্রায় 1 লাখ লিটার কিন্তু তেল উদ্ধার করা হয়েছে, যা অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল এবং বিভিন্ন জনকে কিন্তু তারা জরিমানাও করেছে। তবে যে
জ্বালানি তেলের সাথে যারা বিক্রেতার সাথে বিক্রির সাথে বা যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা যেটি মনে করেছিলেন যে তেলের দাম বাড়বে এই আশঙ্কাতে কিন্তু তারা তেল বিভিন্ন জায়গায় মজুত রেখেছিলেন। তবে কালকে সরকারের যে ঘোষণার পর তার আশায় কিন্তু তাদের ঘুরে বালি কিন্তু পড়েছে এবং সেই ক্ষেত্রে যে তেলের যে সংকট তা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না আজকে। তবে যেটি বলা হচ্ছে যে চাহিদা যানবাহনগুলোর যে চাহিদা সে চাহিদা অনুযায়ী কিন্তু তেল পাচ্ছেন না এমন কিন্তু অভিযোগ করেছেন চালকরা। তবে পাম্প মালিকরা যেটি বলছেন তারা যারা যে সমস্ত যানবাহনগুলো রয়েছে তারা আছে হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা বিভিন্ন সময়ে মনিটরিং করছে। তবে বিভিন্ন প্রত্যন্ত যে গ্রামাঞ্চলগুলো সেই গ্রামাঞ্চলে কিন্তু অধিক দামে প্রায় দ্বিগুণ দামে কিন্তু যে খুচরা বিক্রেতা রয়েছে তারা বিভিন্ন পাম্প মালিকদের সাথে অক্টেন কিনে নিয়ে তারা দ্বিগুণ দামে কিন্তু বিক্রি করছেন এমন অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাগুলো অভিযান চালিয়ে তাদের কিন্তু বিভিন্ন ধরনের জরিমানাও করা হচ্ছে। ধন্যবাদ কামাল। সংবিধান সংশোধন নিয়ে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি বলেন সরকারি ও বিরোধী দলের মোট 18 থেকে 20 জন সদস্য থাকবেন এই কমিটিতে। দুপুরে জাতীয় সংসদের হাউস কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি কথা জানান। বেলা 11টার পর জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। 11 সদস্যের কমিটির অন্যান্যরা এতে অংশ নেন। রাজনৈতিক প্রভাবে নদী ও খাল কোনোভাবেই যাতে দখল না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে ডক্টর আইনুন নিশাত সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এসব কথা জানান। আর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি জানান এই মাসে ফেনী ও ঝিনাইদহে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির অঙ্গীকার 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যথাসময়ে শেষ করার প্রস্তুতি চলছে। তিস্তা ব্যারেজ নির্মাণ ও ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি। এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে হবে। বিগত দিনের মতো যেন আর খাল নদী জলাশয় কেউ যেন দখল করে আবার যেন ভরাট করতে না পারে, এইটার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদেরকে নির্দেশনা দিলেন। ঢাকা মহানগরীতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাটের বর্ধিতাংশ নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। অভিযানে সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, ওয়েল্ডিং ওয়ার্কশপ, যানবাহন মেরামতের গ্যারেজ ও আসবাবপত্রের দোকানের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে ডিএমপি ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ডিএমপি। হকারদের যে রুটি রোজগারের ব্যবস্থা, এটা তো অবশ্যই সরকার বহন করতে হবে না, বা এটার একটা বিশেষ পদক্ষেপ নিয়ে না তারা এই অভিযানটা করবে। রাস্তার জবরদখল করা আছে এবং দোকানপাট এক্সটেন্ড করে অতিরিক্ত স্থাপনা তৈরি করা হয়েছে, যাতে করে মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে, যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সেই সমস্ত এরিয়াতে আমরা বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই আমরা এই অভিযানটি পরিচালনা করব। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার কোনো আস্থা নেই এবং ওয়াশিংটন থেকে বার্তা পেলেও কোনো আলোচনা চলছে না। সংকট সমাধানে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে।
মধ্যপ্রাচ্য সংঘাতের গত এক মাসে একাধিকবার যুদ্ধবন্ধের আশ্বাস দিয়েও বাস্তবে যুদ্ধ থেকে পিছু হটেনি যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবারও যুদ্ধ থেকে সরে আসার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে ফেলা হচ্ছে এবং আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে। তবে এই সময়ের মধ্যে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শেষ করতে চাইলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, এখনও তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। ইরানি পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ইরান এখনও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম। যদিও এসব আশ্বাসে একদমই কমেনি পাল্টাপাল্টি হামলা। ইরানের ইস্পাহান প্রদেশের মোবারাকা ইস্পাত কারখানার পর এবার বরুজেন শহরের সেফিদাসত ইস্পাত কমপ্লেক্সেও হামলার ঘটনা ঘটেছে। আইআরজিসি জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারসহ নিহত হয়েছেন সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এজঘানি। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ নিহত হয়েছে অন্তত 8 জন। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরুরি ভিত্তিতে সংঘাত থেকে সরে আসার পথ খোঁজার আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। সামিউল শিহাব, RTV। নির্ধারিত তারিখেই ঘোষণা করা হবে কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়। আগামী 9 এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ ঘোষণা করা হবে এ রায়। দুপুরে এ বিষয়ের সবশেষ অবস্থা জানতে ট্রাইব্যুনালে এসেছেন আবু সাইদের 2 ভাই সহ পরিবারের সদস্যরা। প্রসিকিউশন থেকে জানানো হয়েছে, রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল প্রস্তুত রয়েছে। 2024 সালের 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আজকের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য 8 এপ্রিল। একজন বিচারকের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এখন চলছে 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দিচ্ছেন পুলিশের ফরেনসিক বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। পরিবর্তিত তারিখ 7 এপ্রিল। অবশেষে উদ্ধার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। মঙ্গলবার রাত 11টায় ফেসবুক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মেটার সহযোগিতায় অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ফরেনসিক এক্সপার্ট তানভীর হাসান জোহা। এ সময় তিনি আরও জানান, হ্যাকারদের বিস্তারিত তথ্য জানাতে 15 দিন সময় নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে হ্যাকারদের অবস্থান ও সার্বিক তথ্য মেটার কাছে সংরক্ষিত থাকার কথা নিশ্চিত করেন এই প্রসিকিউটর। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে ধ্বংস করা একটি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সকালে আল রিফা এলাকার একটি খামারে এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ এ তথ্য দিয়েছে। ফুজাইরার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আল রিফা এলাকার ওই খামারে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ পতনের ফলেই ওই বাংলাদেশি ব্যক্তির মৃত্যু হয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে 6 জন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেল। তারা আমিরাত সহ বাহরাইন, কুয়েত, সৌদি আরবে প্রাণ হারিয়েছেন।
দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির 2 জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 1 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। জেলার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঠের পুলে রাস্তা পারাপারের সময় লরি চাপায় 1 জন স্কুল ছাত্র নিহত হয়েছেন। এদিকে রাতে ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে অন্তত 29 জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বিমানটি পূর্ব নির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড়ছিল। কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় এসে তা বিধ্বস্ত হয়। মস্কো সময় 31 মার্চ রাত 8টার দিকে AN-26 সামরিক পরিবহন বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানায় বার্তা সংস্থা RIA। AN-26 সামরিক পরিবহন বিমানটি 1960-এর দশক থেকে চলছে। এর আগে এ মডেলের একাধিক বিমান বিধ্বস্ত হয়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।